সবাইকে ক্লাস নাম্বার 18-তে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। আজকে আমাদের টপিক টাইফয়েড ফিভার। গুরুত্বপূর্ণ টপিক, ফার্স্ট ইয়ারে মাইক্রোবায়োলজিতে আছে এবং সেকেন্ড ইয়ারে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং সাবজেক্টেও আছে। টাইফয়েড ফিভার থেকে দেখা যাচ্ছে যে একটা শর্ট কোয়েশ্চেন আসতে দেখা যায়, প্রায় একটা গুরুত্বপূর্ণ টপিক দেখা যায় একটু ডেফিনিশন দিয়ে দিল আর একটা ক্লিনিক্যাল ফিচার দিয়ে দিল, এরকম আর কি আসে। সো আমরা প্রথমে টাইফয়েড ফিভারটা কি সেটা দেখব। দেখেন প্রথমে এখানে দেয়া আছে যে আপনাদের কয়বার আসছে, দেখেন সেটাও এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, সো দেখেন বিএনএমসি ডিসেম্বরে 2021 সালে যে সাপ্লি পরীক্ষা সেখানে আপনাদের এটা আসছে ডেফিনেশনটা, অক্টোবরের 22-এর সাপ্লিতে আসছে এবং সেপ্টেম্বরের 23-এ যে ফাইনাল এক্সাম এটা মাইক্রোবায়োলজিতে আপনাদের আসছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজি সাবজেক্টে সেপ্টেম্বর 23-এ। টাইফয়েড ফিভারটা কি? টাইফয়েড ফিভার ইজ এ রেজাল্ট অফ সিস্টেম্যাটিক ইনফেকশন। আমার সিস্টেমে ইনফেকশন হবে মেইনলি, যেটা কোনটা কজ করবে? সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি এটা করবে। ফাউন্ড ইন অনলি ম্যান, যেটা শুধুমাত্র ম্যানের ক্ষেত্রে পাওয়া যাবে এবং দ্য ডিজিজ ইজ ক্লিনিক্যালি ক্যারেক্টারাইজড বাই, এটা এই যে টাইফয়েড ফিভারটা এটার বৈশিষ্ট্যটা কি কি থাকবে? কন্টিনিউয়াস ফিভার, একদম অনবরত মানে জ্বর থাকবে কত? 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কি? যখন 1 মিনিটে আমার পালস রেট 60-এর নিচে চলে যাবে তখন আমরা সেটাকে বলি ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়ার বিটা মনে রাখবেন, অর্থাৎ বিলো, অর্থাৎ 60-এর, এভাবে মনে রাখবেন বিতে হচ্ছে বিলো, অর্থাৎ 60-এর চেয়ে কম যখন আমার পালস রেট চলে যাবে তখন ব্র্যাডিকার্ডিয়া। এবং এটার উল্টা যে টার্মটা আছে সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। সেটা আবার কি? যখন হার্টবিট 100-র উপরে চলে যাবে তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া, এবং এটা কিন্তু 1 মিনিটে, পার মিনিট আমরা, সো এটা আমরা বাদ দিই। আমরা ব্র্যাডিকার্ডিয়াটা হচ্ছে 1 মিনিটে যখন কারো পালস রেট 60-এর নিচে নেমে যাবে তখন আমরা সেটাকে বলবো ব্র্যাডিকার্ডিয়া। এরপর দেখেন ইনভলভমেন্ট, এবং সেটার সাথে কি ইনভলভ হয়ে যাবে, কি যুক্ত হবে? লিম্ফয়েড টিস্যুও যুক্ত হয়ে যাবে এবং কনসিডারেবল কনস্টিটিউশনাল সিমটমস। এখানে কনসিডারেবল কনস্টিটিউশনাল সিমটম মানে হচ্ছে উল্লেখযোগ্য সাংবিধানিক লক্ষণ, মানে আমি যেগুলো দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্য যে লক্ষণগুলো সেইটা। ঠিক আছে, সো এটা গেল আমার একটা ডেফিনিশন। আমি আর একটা দেখব, এটা কিন্তু ভালো একটা বইয়ের রেফারেন্স আছে, কে পার্কের বই যেটা, সো এটা আপনারা পড়তে পারেন। দেখেন এরপরে it is an acute infection and communicable disease caused by gram negative bacillus। হ্যাঁ, সো এই সালমোনেলা টাইফয়েড যেটা, এটা টাইপ কি? গ্রাম নেগেটিভ ব্যাসিলাস। ক্যারেক্টারাইজড বাই গ্র্যাজুয়াল, তা ধীরে ধীরে কি হবে? অনসেট অফ হেডেক, মাথা ব্যথা। কন্টিনিউয়াস হাই ফিভার, অনবরত মানে জ্বর, অনেক হাই টেম্পারেচার। ম্যালাইস মানে অস্থিরতা, হ্যাঁ ম্যালেইজ বলে। অ্যানোরেক্সিয়া, ক্ষুধামান্দ যেটাকে বলে, ক্ষুধা কমে যাবে। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া আমরা একটু আগে শিখলাম কি জিনিস? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিস্টেনশনও হয়ে যেতে পারে। অল্টারনেটিভ কনস্টিপেশন, তার কি কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে, ডায়রিয়া হতে পারে। পি সুপ স্টুল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে সবুজ কালার, তার স্টুলটা কি সবুজ কালার হয়ে যাবে। তাহলে যদি এমসিকিউতে আসে যে পি সুপ স্টুল কোন কোন ডিজিজে দেখা যায়? টাইফয়েড ফিভার। এইটা আপনাদের এমসিকিউতে 2-3 বারই আসছে যে রেড রোজ স্পট কোন ডিজিজে দেখা যায়? উত্তরটা হলো টাইফয়েড ফিভার। যে রোজ রেড স্পট দেখা যায় টাইফয়েড ফিভারে। কোথায় দেখা যায়? অ্যাবডোমেনে, হ্যাঁ পেটে দেখা যায়। এনলার্জমেন্ট অফ স্প্লিন, এনলার্জমেন্ট মানে কি? বড় হয়ে যাবে কোনটা? আমাদের স্প্লিন যেটা আছে সেটা। অ্যান্ড পেশেন্ট মেবি ভেরি মাচ টক্সিক, অর্থাৎ বিষক্রিয়া, টক্সিসিটি হতে পারে পেশেন্টের, সেটা। এখন টাইফয়েড ফিভার আরেকটা ডেফিনেশন আমরা দেখব। আমি প্রেফার করব আপনারা উপরের 2টা ডেফিনেশনই পড়বেন। টাইফয়েড ফিভার কি আছে দেখেন। টাইফয়েড ফিভার অলসো নোন সিম্পলি অ্যাজ টাইফয়েড। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা, কেন হচ্ছে? সালমোনেলা টাইফি। কজ এ সিমটম উইচ মে ভ্যারি ফ্রম মাইল্ড টু সিভিয়ার, অ্যান্ড যেটা অল্প থেকে বেশি হবে এবং ইউজুয়ালি বিগিন, শুরু হয় কখন? 6 to 30 days আফটার এক্সপোজার। এটা প্রকাশিত হওয়ার 6 থেকে 30 দিনের মধ্যে সিমটমগুলো আমরা দেখতে পাবো।
অফেন দেয়ার আর গ্র্যাজুয়াল অর্থাৎ ধীরে ধীরে কি অনসেট অফ ফিভার ওভার সিভারাল ডেজ, কিছুদিন ধরে আস্তে আস্তে তার জ্বরটা বাড়বে, উইকনেস দুর্বল থাকবে, অ্যাবডোমিনাল পেইন পেটে ব্যথা হবে, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য, হেডএক মাথা ব্যথা অলসো কমনলি অকার, এগুলা কমনলি হয়। আরেকটা জিনিস কি দেখাচ্ছে নোটে দেখেন, দ্য টার্ম অ্যান্টারিক ফিভার, অ্যান্টারিক ফিভার এবং টাইফয়েড ফিভার একই জিনিস, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে পরীক্ষায় দিয়ে দিল যে আপনার অ্যান্টারিক ফিভার, আপনার যদি জানা না থাকে তাহলে পারবেন না, কারণ কি টাইফয়েড ফিভার এবং অ্যান্টারিক ফিভার কিন্তু একই জিনিস, যদিও আমরা সবাই জানি তাও আপনাদের জেনে রাখতে হবে যে অ্যান্টারিক ফিভার আর টাইফয়েড ফিভার দুইটা একই জিনিস, ইনক্লুডস বোথ টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড ফিভার। অ্যান্টারিক ফিভারে এটার মধ্যে কোনটা আছে, বোথ টাইফয়েডও ফিভার আছে, প্যারাটাইফয়েড ফিভারও আছে। কি বলছে, দ্য ডিজিজ মে স্পোরাডিক্যালি অ্যান্ড এপিডেমিক্যালি অ্যান্ড এন্ডামিক্যালি, ঠিক আছে। সো এইটা এন্ডামিক্যালি অর্থাৎ সর্বস্তরে কিন্তু ছড়া যেতে পারে সেটা বলতেছে। সো এই হলো আমার চলে গেল টাইফয়েড ফিভারের ডেফিনেশনটা। সো এটা হচ্ছে আপনার কি বলবো, এখন আমরা দেব কজ বা ইটিওলজি, আমার কি কি কারণে টাইফয়েড ফিভারটা হচ্ছে। এক নাম্বার হচ্ছে এটা একটা পানিবাহিত রোগ, আপনার বাংলাটা মনে রাখতে হবে যে পানিবাহিত রোগ। হ্যাঁ, দূষিত পানি পান করার ফলে এটা হতে পারে। যেমন দেখেন পোর স্যানিটেশন, অস্বাস্থ্যকর পরিবেশ, অস্বাস্থ্যকর স্বাস্থ্য ব্যবস্থা, যেটা কনজাম্পশন অফ ফুড অর ওয়াটার দ্যাট ইজ কন্টামিনেটেড, অর্থাৎ আমি ওই ধরনের পানি খাইলাম বা ওই ধরনের খাবার খাইলাম যেটার মধ্যে সালমোনেলা টাইফি আছে, উইথ কি বলছে, উইথ বলছে ভিরুলেন্ট, এখানে ভিরুলেন্ট মানে হলো মারাত্মক, উইথ ভিরুলেন্ট মানে মারাত্মক ব্যাকটেরিয়া কল্ড সালমোনেলা টাইফি আর মোস্ট কমন কজ অফ টাইফয়েড ফিভার ইন ডেভেলপিং নেশন। ওইটা কারণটা আমরা দেখলাম, ওইটা ওই যে সালমোনেলা টাইফি ওইটা হচ্ছে কজ হিসেবে আসবে। সো দেখেন, আর 2 নম্বরে বলছে, সরি 3 নম্বরে ইন ইন্ডাস্ট্রিয়াল নেশন যারা আছে ফ্যাক্টরি এরকম, টাইফয়েড ফিভার ইউজুয়ালি ডেভেলপস হোয়েন এ ট্রাভেলার অ্যাকোয়ার্স দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড দেন স্প্রেড ইট থ্রু দ্য ফিকাল ওরাল রুট, অর্থাৎ মুখের সাহায্যে এবং আমার যে ফিকাস আছে এগুলোর সাহায্যে কিন্তু ছড়াই পড়ে, অর্থাৎ যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ট্রাভেলার, আপনার হয়েছে আপনি অন্য এক জায়গায় বেড়াইতে গেলেন, আপনি ছড়াই দিলেন এটা। 4 নম্বর ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ সামওয়ান হু ইজ ইনফেক্টেড উইথ টাইফয়েড ফিভার অলসো, অর্থাৎ তার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে যদি চলে আসেন সেক্ষেত্রে 2 টাইপ অফ ব্যাকটেরিয়া, একটা সালমোনেলা টাইফি একটা সালমোনেলা প্যারাটাইফি কজ টাইফয়েড ফিভার। সো এই হচ্ছে আপনাদের কজগুলা চলে গেল, টাইফয়েড ফিভারের কজ এগুলাই। সো দেখেন আমি বলতেছিলাম যে আপনাদের ক্লিনিক্যাল ফিচার কিন্তু কয়েকবার অলরেডি চলে আসছে, এখানে দেখেন লেখাও কিন্তু আছে টাইফয়েড ফিভারের যে ক্লিনিক্যাল ফিচারটা, দেখেন কয়বার আসছে, ডিসেম্বর 21 একবার আসছে, অক্টোবর 22 একবার আসছে আপনাদের সাপ্লি পরীক্ষা যেটা, আর এবং সেপ্টেম্বরের 23 যে ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি আপনাদের কিন্তু এটা আসছিল। সো এখন টাইফয়েড ফিভারের আমি ক্লিনিক্যাল ফিচারগুলো দেখব, আমরা সরাসরি পয়েন্টে চলে আসি। প্রথমে দেখেন, প্রথমে আমার ফার্স্ট উইক অর্থাৎ প্রথম 7 দিনের মধ্যে আমি কি সিমটমগুলো দেখতে পাবো, সেইটা ব্র্যাডিকার্ডিয়া, এটা একটা ফ্যাজেট সাইন, আমি পড়াইছি আগে। ব্র্যাডিকার্ডিয়া কি, ম্যালাইজ পড়াইছি, ম্যালাইজ মানে কি অস্থিরতা, হেডএক, তারপরে কফ, এগুলো হবে। এখন 2 নাম্বার পয়েন্ট, এ ব্লাডি নোজ, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়বে প্রথম উইকে, কি সেটাকে বলে, নাক দিয়ে রক্ত পড়ার যে টার্ম সেটা হচ্ছে এবিস্ট্যাক্সিস। আপনারা, আমি এটার উপর বিস্তারিত ক্লাস নিয়েছি আপনাদের জন্য, ফান্ডামেন্টাল আপনাদের আছে, সো আপনারা এটা কিন্তু দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশন থেকেই, পুরা বিস্তারিত ক্লাস আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন এইটা সম্পর্কে, সো ওখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আছে ইজ সিন ইন এ কোয়ার্টার অফ কেসেস, ঠিক আছে, একটা কোয়ার্টার অফ কেসে দেখা যায়, সব ক্ষেত্রে না। অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন অলসো পসিবল, পেটে ব্যথাও হতে পারে। এ ডিক্রিজ নাম্বার অফ হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসির পরিমাণ কমে যাবে, যেটা লিউকোপেনিয়া টার্ম দেখেন দেয়া আছে, অকার্স উইথ ওসাইনোপেনিয়া, ঠিক আছে, অকার্স উইথ ওসাইনোপেনিয়া। এখানে ওসাইনোপেনিয়া হচ্ছে আপনার যে ওসাইনোফিল আছে আপনার ডাব্লিউবিসির একটা পার্ট, সেটা নর্মালের চেয়ে কমে যাবে আমাদের বডিতে, ঠিক আছে, ওসাইনোফিল যেটা সেটা আমার বডিতে কমে যাবে, সেটাকে আমরা বলতেছি ওসাইনোপেনিয়া। এবং
রিলেটিভ লিম্ফোসাইটোসিস। এখানে লিম্ফোসাইটোসিস মানে হচ্ছে আপনার লিম্ফোসাইটের পরিমাণ বেড়ে যাবে ব্লাডে, ঠিক আছে। লিম্ফোসাইটোসিস মানে হচ্ছে আমার ব্লাডে লিম্ফোসাইটের পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে। এটাও একটা ডাব্লিউবিসির পার্ট। সো এটা আমরা পড়লাম। 4 নাম্বার, ব্লাড কালচার আর পজিটিভ। আমরা যদি ব্লাড কালচার করি সেক্ষেত্রে দেখব কি সালমোনেলা টাইফি আর সালমোনেলা প্যারাটাইফি পজিটিভ, ঠিক আছে। এখন দেখেন দ্য ওয়াইডাল টেস্ট ইজ ইউজুয়ালি নেগেটিভ ইন দ্য ফার্স্ট উইক। যদি বলে আপনি টাইফয়েড ফিভার প্রথম সপ্তাহে কিভাবে ধরতে পারেন, প্রথম সপ্তাহে ধরবেন ব্লাড কালচারের মাধ্যমে। এবং যদি প্রশ্নে আসে যে আপনি একদম 100% কনফার্ম হওয়ার জন্য, মানে এটা এটা হচ্ছে টাইফয়েড ফিভার, আপনি এটা পুরোপুরি কনফার্ম হবেন কোন টেস্টের মাধ্যমে যে এটা টাইফয়েড, সেটা হচ্ছে ওয়াইডাল টেস্ট, ঠিক আছে। অ্যান্সারটা হবে ওয়াইডাল টেস্ট। এটা করার মাধ্যমে আপনি 100% কনফার্ম হইতে পারেন যে ওই পেশেন্টের টাইফয়েড ফিভার হয়েছে। দ্বিতীয় সপ্তাহে আমরা বললাম যে প্রথম সপ্তাহে কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা পাইলাম, দ্বিতীয় সপ্তাহে আমরা কি কি ফিচার দেখতে পাবো দেখেন। দ্য পারসন ইজ অফেন টু টায়ার্ড টু গেট আপ, অর্থাৎ উঠতে গেলেও সে খুব টায়ার্ড ফিল করবে, ঠিক আছে। উইথ হাই ফিভার ইন প্লেটু অ্যারাউন্ড 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, এবং তার সাথে ব্র্যাডিকার্ডিও আমরা দেখতে পাবো। ডেলিরিয়াম ইজ ফ্রিকুয়েন্ট, ঠিক আছে। ডেলিরিয়াম পাবো আমরা যে প্রলাপ, যে ভুলভাল বকে, সেটা ডেলিরিয়াম থাকতে পারে মাঝে মাঝে। অফেন ক্লেম বা শান্তও থাকতে পারে, বাট সামটাইমস অ্যাজিটেটেড, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সে উত্তেজিত হয়ে যেতে পারে। রোজ স্পট অ্যাপিয়ার অন দ্য লোয়ার চেস্ট। তাহলে যদি প্রশ্নটা করে যে আপনার রোজ স্পট হচ্ছে টাইফয়েড ফিভারের কত সপ্তাহে দেখা যায়, দ্বিতীয় সপ্তাহে, ঠিক আছে। লোয়ার চেস্ট বুকে এবং অ্যাবডোমেনেও দেখা যাবে। দেখেন অ্যাবডোমেন ইন অ্যারাউন্ড থার্ড অফ পেশেন্ট। আচ্ছা, এরপরে রং কি আর হিয়ার্ড ইন লাং বেজ। আমার লাংসের যে বেজ, হ্যাঁ, অর্থাৎ লাংসের যে উপরের সাইডটা, উপরের ভাগে আমি যদি লাংসের সাউন্ড শুনি দেখবো যে নর্মালের চেয়ে বেশি সাউন্ড পাবো। আমি যদি স্টেথোস্কোপ দিয়ে যদি আমি লাংসের সাউন্ডটা শুনি ওই পেশেন্টের, তাহলে দেখব স্টেথোস্কোপটা আমার প্লেস করার পরে আমরা দেখব যে সাউন্ড বেশি হচ্ছে লাংসে, সেটা। দ্য অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, তার অ্যাবডোমেনটা বড় হয়ে যাবে। পেইনফুল ইন দ্য রাইট লোয়ার কোয়াড্রেন্ট, ডান পাশে যে আমার লোয়ার কোয়াড্রেন্ট আছে সেই এরিয়াতে আমার ব্যথা হবে। ডায়রিয়া ক্যান অকার ইন দিস স্টেজ, দ্য স্প্লিন অ্যান্ড লিভার ইনলার্জড। এখানে একটা টার্ম হিসেবে বলা যায় যে হেপাটো স্প্লিনোমিগালি। হেপাটো মানে লিভার, আর স্প্লিনো মানে স্প্লিন, এবং মিগালি মানে সাইজে বড় হয়ে যাওয়া, এনলার্জ হয়ে যাওয়া। অ্যান্ড টেন্ডার মানে কি, টেন্ডারনেস কথাটার মানে আমরা আগেও পড়ছি যে টেন্ডার মানে হচ্ছে চাপ দিলে ব্যথা পাওয়ার যে অনুভূতি, সেটাকে আমরা টেন্ডারনেস হিসেবেই ধরে নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় সপ্তাহে দ্য ওয়াইডাল টেস্ট ইজ স্ট্রংলি পজিটিভ। তাহলে আমরা ওয়াইডাল টেস্ট দ্বিতীয় সপ্তাহে যদি করি তাহলে দেখব পজিটিভ। উইথ অ্যান্টি ও অ্যান্ড অ্যান্টি এইচ অ্যান্টিবডি, অ্যান্টি ও এবং অ্যান্টি এইচ অ্যান্টিবডিও আমরা পাবো। থার্ড উইক, তৃতীয় সপ্তাহে কি হবে দেখেন, ইন্টেস্টাইনাল হ্যামোরেজ, তার ইন্টেস্টাইন যে আছে সেখান থেকে কিন্তু ব্লিডিং হবে। ইন্টেস্টাইনাল পারফোরেশন, তার ইন্টেস্টাইন ফুটাও হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। অ্যানসেফালাইটিস, ব্রেনের ইনফ্লামেশন, ঠিক আছে। অ্যানসেফালাইটিস মানে ব্রেনের ইনফ্লামেশন। তারপরে রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে, যেমন কি নিউমোনিয়া হইতে পারে, এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিস। অর্থাৎ কি ব্রঙ্কাইটিস মানে কি, আমাদের যে ব্রঙ্কাই আছে সেইটার ইনফ্লামেশন। লাস্টে দেখলাম আইটিস, তাহলে ব্রঙ্কাইটিস মানে কি আমাদের যে ব্রঙ্কাই আছে সেইটার ইনফ্লামেশন। প্লাটিলেট কাউন্ট গোজ ডাউন স্লোলি, অর্থাৎ প্লাটিলেট কাউন্ট আমার বডিতে কমে যাবে। রিস্ক অফ ব্লিডিং রাইজেস, ওই যে এপিস্টেক্সিস যে নাক দিয়ে রক্ত পড়া, ওইটার টেন্ডেন্সিটা বাড়বে। এখন বলতেছে ডি নাম্বারে, বাই দ্য এন্ড অফ থার্ড উইক দ্য ফিভার স্টার্টেড সাবসাইডিং, অর্থাৎ থার্ড উইকের পরে কিন্তু ফিভারটা আস্তে আস্তে কিন্তু কমবে, সেটা বলতেছে। এখন একটা নোট দেওয়া আছে দেখেন, দ্য মেজর সিমটম অফ ফিভার, জ্বরটার সিমটমটা কেমন। দ্য ফিভার ইউজুয়ালি রাইজ, এই জ্বরটা বাড়ে ইন আফটারনুন আপ টু দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক, অর্থাৎ এই আপনার বিকেল বেলায় কিন্তু আস্তে আস্তে জ্বরটা বাড়ে, ঠিক আছে।
এটা হলো আপনার জ্বরের প্যাটার্ন এই যে টাইফয়েড ফিভারের ক্ষেত্রে। সো এইটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচারটা চলে গেল। আমাদের আরও একটা ক্লিনিক্যাল ফিচার আছে শর্ট, যেটা আমি প্রেফার করব আপনাদের উপরে যেটা আছে সুন্দর করে দেয়া আছে যে ফার্স্ট উইকে কি, আমি সাজেস্ট করব আপনাদের উপরে যেটা পড়াইলাম এতক্ষণ ওই তিনটা ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক ওইভাবে পড়বেন এবং ওইটাই কিন্তু বেশি নাম্বার আপনি পাবেন। এবং এটা দেখেন, এটা খুব সোজা, একদম শর্ট করে লেখা আছে দেখেন, ফিভার অ্যাজ হাই, যেটা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, হেডেক মাথা ব্যথা, স্টমাক পেইন পেটে ব্যথা বলা যায়, স্টমাকে পেইন হচ্ছে তো পেটে ব্যথা হিসেবেই ধরা যাবে, উইকনেস সে দুর্বল হয়ে যাবে, ডায়রিয়া থাকবে, কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য থাকতে পারে, লস অফ অ্যাপিটাইট অর্থাৎ সে ক্ষুধা মানে কিছু খাইতে ইচ্ছা করবে না এরকম, সিভিয়ার ওয়েট লস তার ওজন কমে যাবে, র্যাশ উইথ ফ্ল্যাট রোজ কালার স্পট তার র্যাশ দেখা যাবে কি রোজ কালার স্পট। সো এটা কিন্তু আরেকটা হচ্ছে শর্টে, এখানে যদি শর্ট কোয়েশ্চেনে আসে তাহলে মনে করেন 3-এর মধ্যে আপনি 2 পাইতে পারেন, 1.5 পাইতে পারেন এরকম। আর উপরে যেটা দিলাম ওইটা যদি লেখেন ফুল 3 মার্ক আপনাকে দেবেই, মানে শিওর থাকেন। ওই 3 উপরে যেটা পড়াইলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওইটা লিখতে পারলে ফুল মার্কস আপনার, ওইটা কেউ কাটবে না। আর এখানে যদি লেখেন 3-এর মধ্যে দেখা যাচ্ছে 2 দিল বা 1.5 দিল, এই তো আপনাদের ইচ্ছা। আমি প্রেফার করব প্রথমে যে ক্লিনিক্যাল ফিচার পড়াইলাম আপনারা সেটাই ভালো মতো পড়বেন। এখন প্রিভেনশন অফ টাইফয়েড ফিভার, দেখেন প্রিভেনশন তো তেমন কিছু নাই। আমার হচ্ছে মূলত একটা পানিবাহিত রোগ এবং আমি হচ্ছে যেন বিশুদ্ধ পানি পান করি এবং আমার আশেপাশের পরিবেশ হাইজেনটা যেন মেনটেন করি, স্যানিটেশনটা পোস্ট স্যানিটেশন আমি যেন বের হয়ে আসতে পারি, এইগুলা করলেই আমার এটা হবে না। দেখেন সেই একই কথা বলতেছে, স্যানিটেশন অ্যান্ড হাইজিন আর ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট টাইফয়েড। টাইফয়েড ডাজ নট এফেক্ট অ্যানিমেল, এটা কোনো অ্যানিমেল প্রাণীকে এফেক্ট করে না আদার দ্যান হিউম্যানকেই এফেক্ট করে। টাইফয়েড ক্যান অনলি অকার স্প্রেড এনভায়রনমেন্ট, হিউম্যান ফেকাস যে স্টুল আর অ্যাবেল কাম টু কন্ট্যাক্ট উইথ ফুড, স্টুল যখন আপনার ফুডের কন্ট্যাক্টে চলে আসবে, এটা কেমন নেই বুঝাই। স্টুলটা মনে করেন কেউ যদি খোলা জায়গায় হচ্ছে স্টুলটা সে হচ্ছে খোলা জায়গায় করলো, বাথরুম করলো, ওইটা মনে করেন বৃষ্টির পানিতে হচ্ছে পুকুরের পানিতে গিয়ে মিশে গেল। সো আর কেউ এসে কি করলো, সেই পানিটাই আবার নিয়ে আপনার ভাত রান্না করে ফেললো, তাহলে কি কন্টামিনেটেড হয়ে গেল না পানিটা? সো আপনারও টাইফয়েড হয়ে গেল এইটা। সো আমার হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার বা আপনার রান্নার ক্ষেত্রে আমার বুঝে শুনে পানিটা নিতে হবে, কোথা থেকে নেওয়া যায় এটা। কেয়ারফুল ফুড প্রিপারেশন, আমরা খাবার তৈরি করার ক্ষেত্রেও কিন্তু কেয়ারফুল হতে হবে। ওয়াশিং অফ হ্যান্ডস আর ক্রুশাল টু প্রিভেন্ট টাইফয়েড, এবং আমার হ্যান্ড ওয়াশিংটাও কিন্তু টাইফয়েড ফিভার প্রিভেনশনের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমরা দেখব কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার, কী কী কমপ্লিকেশন হতে পারে। দ্য মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার ইজ ইন্টেস্টাইনাল ব্লিডিং, ঠিক আছে, ইন্টেস্টাইন থেকে ব্লিডিং হবে এবং ইন্টেস্টাইনাল পারফোরেশন, হোলস ছিদ্র হয়ে যাবে, মে ডেভেলপিং থার্ড উইক অফ, এটা থার্ড উইকে হইলো, আমরা একটু আগে ক্লিনিক্যাল ফিচারে পড়লাম তাই না। সো আদার কি কি পসিবল কমপ্লিকেশনস আছে, আদার কি কি কমপ্লিকেশনগুলো আছে পসিবল দেখেন। ইনফ্লামেশন অফ হার্ট মাসেল, আমার হার্টের মাসেলের 3টা লেয়ার আছে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। আমার যে মিডিল লেয়ারটা আছে মায়োকার্ডিয়াম, সেইটাতে ইনফ্লামেশন হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি মায়োকার্ডাইটিস, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে আইটিস থাকলে তো ইনফ্লামেশন আমরা জানি। এখানে দেখেন আর কি বলছে, ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ দ্য হার্ট অ্যান্ড ভালভস, হার্টের যে ভালভ আছে সেইগুলোরও ইনফ্লামেশন হতে পারে। যেমন এন্ডোকার্ডাইটিস, একদম হার্টের যে ভিতরের যে লেয়ারটা, ইনার যে লেয়ারটা এন্ডোকার্ডিয়াম, সেইটার ইনফ্লামেশন। নিউমোনিয়া, ইনফ্লামেশন অফ প্যাঙ্ক্রিয়াসের ইনফ্লামেশন, এক কথায় কি বলতেছি, প্যাঙ্ক্রিয়াটাইটিস, ঠিক আছে। এরপরে দেখেন কিডনি অর ব্লাডার ইনফেকশন, কিডনি এবং ব্লাডারে ইনফেকশন হতে পারে। ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেন অ্যান্ড ফ্লুইড সারাউন্ডিং ইউর ব্রেন, ঠিক আছে, অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের যদি ইনফ্লামেশন হয়ে যায় কি বলি, মেনিনজাইটিস, ঠিক আছে। তারপরে সাইকিয়াট্রিক কিছু প্রবলেম আছে,
সাইকিয়াট্রিক প্রবলেমের মধ্যে দেখেন কি আছে, ডেলিরিয়াম, ওই যে প্রলাপ বকা, ভুলভাল বকে সেটা। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন কি দৃষ্টি ভ্রম, অর্থাৎ আমরা সাইকিয়াট্রিকে পড়াইছিলাম গত ক্লাসে, কি জানো ওইটা ছিল সিজোফ্রিনিয়া মেবি, হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন কি, এক্সাম্পল দিয়ে দেই, একটা মোটা দড়ি দেখতেছে সে আপনাকে এসে বলবে কি ওখানে একটা সাপ আছে, আপনি গিয়ে দেখলেন মোটা একটা দড়ি, অর্থাৎ দৃষ্টি ভ্রম, ওখানে আছে একটা, সে আপনাকে এসে বলতেছে আর একটা, ঠিক আছে, ওখানে আছে একটা আপনাকে বলতেছে আর একটা, এইটা হলো হ্যালুসিনেশন। অ্যান্ড প্যারানয়েড সাইকোসিস, প্যারানয়েড সাইকোসিস হচ্ছে কি, এটা রিয়েলিটি নাই কোনো, এটা হচ্ছে আপনার ডিসকানেক্ট ফ্রম রিয়েলিটি, সে রিয়েলিটি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, সেটা প্যারানয়েড সাইকোসিস, ওইটা যে রিয়েলিটি নাই, ডিসকানেক্ট ফ্রম রিয়েলিটি, অর্থাৎ ওই যে এটা কেমন, সে এসে বলতেছে কি ওইখানে একজন মানুষ আছে বা ওইখানে একটা কিছু আছে, আপনি গিয়ে দেখবেন যে নাই, আসলে কিছু নাই, বা বলতেছে আমি একটা, কেউ আমাকে ডাকতেছে, ওইখানে দেখো কে আছে, আপনি দেখবেন কিছু নাই, কেউ ডাকতেছেও না, কোনো সাউন্ডও নাই। তো এইগুলা হলো আমার প্যারানয়েড সাইকোসিস, ঠিক আছে। সো এখন আমরা দেখব নার্সিং ম্যানেজমেন্ট অফ টাইফয়েড ফিভার। টাইফয়েড ফিভারের নার্সিং ম্যানেজমেন্টটা কি আমরা দেখি। প্রথম হচ্ছে হেলথ টিচিং, তাকে স্বাস্থ্য সম্পর্কে আমরা শিক্ষা দিব কিভাবে, দেখেন, টিচ মেম্বার্স অফ ফ্যামিলি হাউ টু রিপোর্ট অল সিমটম টু দ্য অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। আমি ফ্যামিলি মেম্বারকে শিক্ষা দিব কিভাবে তার সাইন সিমটমগুলো বলবে, স্পেশালি হোয়েন দ্য পেশেন্ট ইজ বিং কেয়ার ফর হোম, অর্থাৎ সেই পেশেন্ট যদি বাসায় থেকে চিকিৎসা নেয় তাহলে তার ক্লিনিক্যাল ফিচারগুলো যেন তার ফ্যামিলি মেম্বার আদার যারা আছে তারা যেন ডক্টরকে কিভাবে বলবে সেইটা যেন আমরা তাদেরকে শিখাই দেই। এরপরে টিচ, গাইড অ্যান্ড সুপারভাইজ মেম্বার্স অফ ফ্যামিলি অর নার্সিং টেকনিক উইল কন্ট্রিবিউট টু পেশেন্ট রিকভারি। পেশেন্ট রিকভারি অর্থাৎ আগের নর্মাল অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি কি টেকনিক অবলম্বন করতে হবে আমরা সেইটাও একটু শিখাই দেব। যেমন কি জ্বরটা কমে গেলে একটু হাত পা মোছাই দিলাম, টেপিড স্পঞ্জ বলে, এইসব সাধারণ জিনিসপত্র আমরা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে শিখাই দিব, ঠিক আছে। ইন্টারপ্রেট অর্থাৎ ব্যাখ্যা করব টু ফ্যামিলি নেচার অফ ডিজিজ, অর্থাৎ এই ডিজিজটার নেচারটা কেমন, অ্যান্ড নিড ফর প্র্যাকটিসিং প্রিভেন্টিভ অ্যান্ড কন্ট্রোল মেজার্স। আমরা এটা কিভাবে প্রিভেন্ট করতে পারি, ওই যে যেমন বললাম প্রিভেন্টিভ মেজার্সে খাবার দাবার ঠিক রাখা, পানি, এগুলো সব কিভাবে এবং কিভাবে কন্ট্রোল করতে পারি সেগুলা। আমি প্রথমে হেলথ টিচিংটা পড়াইলাম, এখন ম্যানেজমেন্টে চলে আসেন। ম্যানেজমেন্টে কি বলা আছে দেখেন, ম্যানেজমেন্টে বলা আছে ডেমনস্ট্রেট অর্থাৎ প্রদর্শন করতে হবে টু ফ্যামিলি হাউ টু গিভ বেডসাইড কেয়ার সাচ অ্যাজ টেপিড স্পঞ্জ, একটু আগে যেটা বললাম ভিজা কোনো কাপড় দিয়ে হাত পা মোছাই দেওয়া সেটা। ফিডিং, চেঞ্জিং অফ বেড লিনেন, কীভাবে ফিডিং চেঞ্জ করতে হয়, ইউজ অফ বেড প্যান, সে কীভাবে স্টুলটা সে ডেফিকেশন করতে পারবে সেটা, অ্যান্ড মাউথ কেয়ার, তার মাউথ কেয়ারটাও কীভাবে দিতে হবে সেটা আমার দিতে হবে। এনি ব্লিডিং ফ্রম রেকটাম, ব্লাড ইন স্টুল, সাডেন অ্যাকিউট, এই যে ক্লিনিক্যাল ফিচার, ফলিং অফ টেম্পারেচার কমে গেল, শুড বি রিপোর্টেড অ্যাট অনস টু দ্য ফিজিশিয়ান, তখন আমরা ডক্টরকে বা যে চিকিৎসক তাকে বলবো, অর পেশেন্ট শুড বি ব্রড অ্যাট অন হসপিটাল, ওই পেশেন্টকে এই ধরনের কমপ্লিকেশন দেখা দিলে আমরা হসপিটালে নিয়ে আসব সেটা। 3 নম্বরে টেক ভাইটাল সাইন্স অ্যান্ড, পেশেন্টের যে ভাইটাল সাইনগুলো টেম্পারেচার, ব্লাড প্রেশার, রেসপাইরেশন, এইগুলো আমরা দেখব। অ্যান্ড টিচ ক্লায়েন্ট হাউ টু টেক অ্যান্ড রেকর্ড সেম, অর্থাৎ কীভাবে এগুলো নিতে হয় ভাইটাল সাইনগুলো এবং এভাবে কীভাবে রেকর্ড করতে হয় সেটাও আমরা শিখাই দিতে পারি। এখন বলছে যে দ্য কনভেনশনাল থেরাপি, অর্থাৎ কনভেনশনাল মানে এখানে প্রচলিত বোঝায়, ঠিক আছে। দ্য কনভেনশনাল অর্থাৎ প্রচলিত থেরাপি ফর আনকমপ্লিকেটেড কেসেস, যেসব টাইফয়েড আনকমপ্লিকেটেড অর্থাৎ বেশি কমপ্লিকেটেড হয় নাই, সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা, ক্লোরামফেনিকল 3 থেকে 4 গ্রাম পার ডে, পিও মানে পার ওরালি ট্যাবলেট ফর্মে আমরা দিব, 4টা ডোজে দিব, যেমন 4 গ্রাম হইলে 1 গ্রাম করে দিব 4 বার, ঠিক আছে, ফর 14 ডেজ 14 দিন। বা কট্রিমাজল ফোর্ট অর ডাবল স্ট্রেংথ ট্যাবলেট টুয়াইস, 2 বার দিব এ ডে, পিও মানে পার ওরালি ফর কত, 14 দিনের জন্য। অর আরেকটা কি অপশন আছে আমার, আরেকটা অপশন আছে হচ্ছে
অ্যামক্সিসিলিন আছে, অ্যামক্সিসিলিন আমি দেবো 4 থেকে 6 গ্রাম পার ডে পার ওরালি। অ্যামক্সিসিলিন 4 থেকে 6 গ্রাম পার ডে ওরালি দেবো, 3টা ডোজে ভাগ করব। যেমন 6 গ্রাম দিলে আমি হচ্ছে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2 গ্রাম করে পড়তেছে। আমি 3 বার দিয়ে দেবো, 8 ঘন্টা পর পর 2 গ্রাম করে দিয়ে দেবো, ঠিক আছে। সো এবং এটাও 14 দিনের জন্য আমরা দেব, সাধারণত দিয়ে থাকি। সো এই হচ্ছে আমার চলে গেল টাইফয়েড ফিভারের সব কিছুই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন টাইফয়েড ফিভার সম্পর্কে। এবং সেই একই রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং আপনাদের ফ্রেন্ডদের সাথেও ক্লাসগুলো কিন্তু শেয়ার করতে পারেন, যাতে তারাও ক্লাসগুলো করে উপকৃত হয়। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।